ক্লাস নাম্বার 5। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা নোটোকর্ড, নার্কর্ড এগুলো দেখাইছিলাম। নোটোকর্ডের পরিণতি কি? মেরুদণ্ডের ক্ষেত্রে সামনের দিকে করোটি, নিচের দিকে মেরুদণ্ড। আর নার্কর্ডের পরিণতি উপরের দিকে ব্রেন, নিচের দিকে সুষুম্নাকাণ্ড। আচ্ছা, ভালো কথা। তো আমরা তো সিলুমে পড়ছিলাম, সিলুম পড়াইছি না তোমাদের ব্যাচে? সিলুম পড়াইছি। পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মাঝখানের ফাঁকা জায়গা, এবং উৎপত্তি লাভ করে কই থেকে? ভ্রূণীয় স্তর, মেসোডার্ম থেকে। পড়াইছি না? এখন আরেকটা নতুন টার্ম পড়ি। যদি কখনো ধরো কারো দেহ প্রাচীরে এটা ধরো দেহ প্রাচীর, এইখানে মাঝখানে আছে পৌষ্টিক নালী বা পরিপাক নালী, এটা তার পরিপাক নালী, এটা তার পরিপাক নালী, ধরে নাও এটা তার পরিপাক নালী, এটা তার পরিপাক নালী। পরিপাক নালী এবং দেহ প্রাচীরের মাঝখানের ফাঁকা জায়গা কি? সিলুম। এই সিলুমে এমন হইতে পারে যে এই সিলুমে রক্ত আছে। আচ্ছা, যদিও রক্ত লাল, আমি সাদা সাদা দিতেছি বোঝানোর জন্য। এখানে ধরো রক্ত আছে, রক্ত, তাহলে তার সিলুমের মধ্যে কি আছে? রক্ত আছে, ফাঁকা স্থানে রক্ত আছে। আমাদের পেটের ফাঁকা স্থানে কিন্তু রক্ত নাই। আমাদের রক্তনালীর ভিতরে রক্ত আছে, বাট এদের রক্ত আছে, কিছু কিছু প্রাণীর সিলুমের মধ্যে রক্ত আছে। দেখো, এটা হলো দেহ প্রাচীর, এটা হলো পরিপাক নালী, দুই জায়গার মাঝখানে ফাঁকা জায়গার নাম কি? সিলুম। বাট সিলুমে মাঝে মাঝে কোনো পর্বের প্রাণীদের ক্ষেত্রে সিলুমে কি থাকতে পারে? রক্ত থাকতে পারে। রক্তের বায়োলজি কি বলতো? হিম। হিম মানে কি? হিম অথবা মিয়া, MIA, মিয়া মানে কি? রক্ত। হিম মানে রক্ত। বলতো এটা কি একটা গহ্বর না? পৌষ্টিক নালী এবং কি দেহ প্রাচীরের মাঝখানে ফাঁকা কি? গহ্বর। এটা একই সাথে একটা গহ্বর, এটা একই সাথে একটা গহ্বর। বাট এই গহ্বরটা কিসে পূর্ণ? রক্তে পূর্ণ। আমাদের সিলুমে থাকে সিলুমিক রস, বিভিন্ন রস থাকে, রক্ত থাকে না। বাট কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে তাদের দেহ প্রাচীরে কি থাকে? তাদের দেহ প্রাচীরে কি থাকে বলো? রক্ত থাকে। তাদের দেহ প্রাচীরে রক্ত থাকে। যদি রক্ত থাকে, দেহ প্রাচীর মানে কি? সিল। যদি রক্ত থাকে তাদের দেহ প্রাচীরে, ওইটাকে আমরা বলবো হিম প্লাস গহ্বর মানে কি? সিল। কি বলবো? হিমোসিল। বায়োলজিতে দুটি ওয়ার্ডকে সংযুক্ত করতে মাঝখানে কি দেওয়া লাগে? ও দেওয়া লাগে বা ওকার দেওয়া লাগে। দেখো, দুইটা ওয়ার্ড, হিম প্লাস সিল। সিল মানে গহ্বর। তাহলে রক্তপূর্ণ দেহ গহ্বরকে আমরা কি বলবো? দুইটা ওয়ার্ডকে একত্রে করলে মাঝখানে দেওয়া লাগে ওকার, তাহলে হয়ে যাবে হিম প্লাস সিল, হিমোসিল। তাহলে মাঝখানে কি কার হলো? ওকার। বায়োলজিতে দুটি শব্দকে সংযুক্ত করতে মাঝখানে ওকার দেওয়া লাগে, ঠিক আছে? তাহলে হিমোসিল। এখন প্রশ্ন হলো, ভাই হিমোসিল মানেটা কি? হিমোসিল মানেটা হলো রক্তপূর্ণ গহ্বর। রক্তপূর্ণ দেহ গহ্বরকে কি বলে? হিমোসিল বলে। একটু লিখে ফেলো, লেখো, রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে। হিমোসিলের মানেটা হলো রক্তে পূর্ণ গহ্বর। লেখো, রক্তপূর্ণ দেহ গহ্বর। সিল মানে কি? গহ্বর। সিল মানে গহ্বর। হিম মানে কি? রক্ত। তাহলে রক্তে পূর্ণ, ব্লাড দিয়ে পূর্ণ, রক্তপূর্ণ দেহ গহ্বরকে, রক্তপূর্ণ দেহ গহ্বরকে কি বলে? হিমোসিল বলে। ক নাম্বারে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, হিমোসিল কি? অর্থাৎ সিল মানে গহ্বর, হিম মানে রক্ত, তাহলে রক্তপূর্ণ দেহ গহ্বর। আমাদের ক্ষেত্রে কিন্তু ওই ফাঁকা স্থানে সিলুমের মধ্যে কোনো রক্ত থাকবে না। উন্নত প্রাণীদের ক্ষেত্রে এই রক্তনালীর ভিতরে রক্ত থাকে, ফাঁকা জায়গায় রক্ত থাকে না। বাট দুইটা পর্ব আছে, মলাস্কা পর্ব, আর্থ্রোপোডা পর্ব, তাদের মধ্যে আমরা হিমোসিল দেখতে পাই। মলাস্কা পর্ব, আর্থ্রোপোডা পর্ব, এদের মধ্যে হিমোসিল দেখা যায়। তাহলে কাদের রক্তপূর্ণ দেহ গহ্বর রয়েছে? মলাস্কা, আর্থ্রোপোডা। এজন্য এদের রক্ত সংবহনকে বলে মুক্ত রক্ত সংবহন।
আর আমাদের রক্ত নালীর ভিতরে থাকে। আমাদের রক্ত কোথায় থাকে? রক্তনালীর ভিতরে থাকে, ধমনী, শিরা, কৈশিক জালিকার ভিতরে থাকে। আর এগুলার বাহিরে আসে না, রক্ত এগুলার বাহিরে আসে না, গহ্বরে আসে না, বুঝছো? তো আমাদের রক্ত সংবহন কেমন? বদ্ধ বা ক্লোজ সার্কুলেশন বা বদ্ধ রক্ত সংবহন। আর আর্থ্রোপোডাদের ক্ষেত্রে কি হবে বলো তো? মুক্ত রক্ত সংবহন। আর এদের ক্ষেত্রে পাস, এরাও কিন্তু মুক্ত সংবহন, বাট বইয়ে বলা আছে এরা অর্ধমুক্ত সংবহন দেখায়। অর্ধমুক্ত অ্যাকচুয়ালি মুক্তর মধ্যেই পড়ে। তাহলে হিমোসিল থেকে কি মনে রাখতে হবে? রক্তে পূর্ণ দেহ গহ্বরকে কি বলে? হিমোসিল বলে। রক্তে পূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে। রক্তে পূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে। কার কার ক্ষেত্রে হিমোসিল দেখা দিবে? পর্ব 5, পর্ব 7, অর্থাৎ মলাস্কা এবং আর্থ্রোপোডা পর্বের মধ্যে কি দেখা দিবে? হিমোসিল দেখা দিবে। এখন যেহেতু আমরা রক্ত নিয়ে কথা বললাম, আরেকটা টপিক আমরা একটু পড়ে রাখি, রক্ত সংবহন। দেখো, রক্ত সংবহন এইটাকে আমরা 3 রকমের ভাবতে পারি। একটা হলো বদ্ধ, যেটা আমরা মানুষে দেখি বদ্ধ, মানুষের ক্ষেত্রে দেখা যায় বদ্ধ সংবহন। আবার একটা আছে অর্ধমুক্ত, আর একটা আছে কি? মুক্ত। আচ্ছা, বদ্ধ সংবহন, রক্ত সংবহনের ক্ষেত্রে হইতে পারে এটা বদ্ধ সংবহন, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, মানে কখনোই সিলুমে রক্ত থাকবে না, নালীর ভিতরে রক্ত থাকবে। আরেকটা হলো অর্ধমুক্ত, আরেকটা হলো মুক্ত। মুক্ত, অর্ধমুক্তটাকে তুমি সিউডোর মতো ভাবতে পারো, মানে আছে না এর মাঝামাঝি, মানে বদ্ধও না মুক্তও না, দুয়ের মাঝামাঝি। বদ্ধর ক্ষেত্রে বলো তো, এটা কি সিলুমে রক্ত থাকবে? বদ্ধের ক্ষেত্রে সিলুমে রক্ত থাকবে না, সিলুমে রক্ত কখনোই থাকবে না, সিলুমে রক্ত থাকবে না, সিলুমে রক্ত থাকে না, থাকে না, সিলুমে রক্ত থাকে না। কই থাকে? রক্তনালীর ভিতরে থাকে। রক্তনালী, রক্তনালীর ভিতরে, ধমনী, শিরা, কৈশিক জালিকা এগুলো হচ্ছে রক্তনালী। রক্তনালীর ভিতরে থাকে, রক্তনালীর ভিতরে থাকে, রক্তগুলা রক্তনালীর ভিতরে থাকে, রক্তনালীর ভিতরে থাকে। সিলুমে কখনো, দেহ গহ্বরে কখনো রক্ত থাকে না। এটাকে আমরা বলতেছি বদ্ধ রক্ত সংবহন। আর মুক্তর ক্ষেত্রে কি থাকবে? সিলুমে রক্ত থাকবে। এই দুইটার ক্ষেত্রে সিলুমে রক্ত থাকবে, সিলুমে রক্ত থাকবে। যখন মলাস্কা পড়াবো তখন অর্ধমুক্ত সংবহন ভালো করে আমরা বুঝাবো। সিলুমে রক্ত থাকবে, সিলুমে রক্ত থাকবে। এখন আমরা উদাহরণ দেই যে বদ্ধ কার কার, মনে রাখবা। পর্ব 6, পর্ব 6, পর্ব 9, এরা হলো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখায়। অর্ধমুক্ত দেখায় 5, অর্ধমুক্ত দেখায় কে? 5, মুক্ত দেখায় 7। তাহলে 6, 9 এনিলিডা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখায়। এদের সিলুমে রক্ত থাকে না, রক্তনালীর ভিতরে রক্ত থাকে। মুক্ত মানে সিলুমে রক্ত থাকবে, অর্ধমুক্তের মধ্যেও সিলুমে রক্ত থাকবে। এটা অনেকটা সিউডো আর কি। হ্যাঁ, বদ্ধ এবং মুক্তের মাঝামাঝি আছে। আমরা পঞ্চম পর্ব যখন পড়াবো তখন ডিটেলসে পড়াবো। এখন প্রশ্ন হইতে পারে, ভাই বাকি পর্বগুলো তাহলে কি রক্ত সংবহন তন্ত্র দেখায়? হ্যাঁ, রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে মনে রাখো 1, 2, 3, 1, 2, 3, 4 এদের কোনো রক্ত সংবহন তন্ত্র নাই। রক্ত সংবহন তন্ত্র নাই। 5 ক্ষেত্রে আছে, বাট ওটা কেরম? 5 ক্ষেত্রে আছে কেমন? অর্ধমুক্ত রক্ত সংবহন, অর্ধমুক্ত রক্ত সংবহন। 6 কি বলতো? বদ্ধ। একটু আগে লিখে আসো, 6 কি? বদ্ধ। 7 কি? মুক্ত। 7 মুক্ত, 7 মুক্ত। 8 ক্ষেত্রে নাই, 8 ক্ষেত্রে নাই। তবে তাদের একটা বিকল্প সিস্টেম আছে, ওটা আমরা পড়াবো যখন অষ্টম পর্ব পড়াবো, একাইনোডার্মাটা যখন পড়াবো তখন আমরা পড়াবো। এটা রক্ত সংবহন তন্ত্র নাই,
কিন্তু বিকল্প হিসেবে আরেকটা সিস্টেম আছে, ওটাকে বলে হিমাল পেরিহিমাল তন্ত্র। এখন এটা লেখা লাগবে না। এবং 9 কি বদ্ধ। তাহলে আমরা এটা কিসের ছক করলাম? রক্ত সংবহনের ছক করলাম। কোন পর্বে কিরকম রক্ত সংবহন দেখা দিবে আমরা এটাই পড়লাম এমসিকিউ এর জন্য। এবং তুমি যে পর্বে ঢুকবা, পর্বে যে আমরা পড়াগুলো পড়বো এগুলো কি কাজে লাগবে না? তুমি যখন প্লাটিহেলমিনথেস পড়বা বলতে পারবা না এদের রক্ত সংবহন তো নাই। যখন তুমি মলাস্কা পড়বা তখন কি বলবা? অর্ধমুক্ত রক্ত সংবহন। তাহলে আমরা মোটামুটি সবগুলা পর্বের কি সংবহন, কি রক্ত সংবহন এটা আমরা কিন্তু জেনে গেলাম। তাহলে সিল মানে গহ্বর বা সিলুম মানে ফাঁকা স্থান, পৌষ্টিকনালী এবং দেহ প্রাচীরের মাঝখানে ফাঁকা স্থান। বাট ওই ফাঁকা স্থানে উন্নত প্রাণীদের ক্ষেত্রে রক্ত থাকে না। থাকে? আমাদের ক্ষেত্রে সিলুমে রক্ত আছে? নাই। বাট কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে ওই সিলুমে রক্ত থাকে। ওই রক্তে পূর্ণ গহ্বরটাকে কি বলে? হিমোসিল। হিম মানে রক্ত, সিল মানে গহ্বর, হিমোসিল। রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পর্বে কোনো রক্ত সংবহন তন্ত্র নাই। 5 ক্ষেত্রে অর্ধমুক্ত, 6 বদ্ধ, 9 বদ্ধ, 7 মুক্ত, 8 নাই। এটার একটা বিকল্প সিস্টেম আছে, এটা আমরা একাইনোডার্মাটা যখন পড়াবো তখন পড়াবো। হিমাল পেরিহিমাল তন্ত্র লেখা রাখবা কি? লেখা রাখতে পারো এখানে। এটা এখন বোঝার দরকার নাই, তুমি জাস্ট লেখা রাখো। বিকল্প হিসেবে হিমাল ও পেরিহিমাল তন্ত্র থাকে। দেখো এখানে কিন্তু হিম কথাটা আছে। বিকল্প হিসেবে রক্ত সংবহন তন্ত্র নাই, তবে একটা বিকল্প আছে। বিকল্প হিসেবে হিমাল ও পেরিহিমাল তন্ত্র থাকে। এইটা আমি ছবি আঁকা বুঝাবো। একাইনোডার্মাটা যখন পড়াবো একদম ছবি আঁকা কোনটা হিমাল কোনটা পেরিহিমাল টোটালটা বুঝাবো। হ্যাঁ, জাস্ট তুমি আপাতত এইটুকু মনে রাখো কে কিরকম রক্ত সংবহন তন্ত্র দেখায়, তাহলে আমাদের মোটামুটি এখন চলবে। দেন ডিটেলস আমরা ভিতরে গিয়ে পড়বো, পর্বের ভিতরে গিয়ে পড়বো। তাহলে আমাদের হিমোসিল বুঝা শেষ। অ্যান্ড আমরা গতকাল পড়তেছিলাম নোটোকট পড়তেছিলাম। নোটোকট থেকে কি হয়, নারকট থেকে কি হয় তোমরা জানো। আজকে আমরা 2টা নতুন কথা পড়বো। একটা হলো, তোমরা দেখো কালকে আমরা একটা ছবি আঁকছিলাম এরকম, কোন দিকে জানি থাকে পৃষ্ঠীয় নাকি অঙ্কীয়? এইটাকে বলে অঙ্কীয় সাইড আর ওটাকে বলে কি? পৃষ্ঠীয়। পৃষ্ঠীয়র ইংরেজিটা আজকে শিখাই দেই, ডরসাল। ডরসাল মানে পৃষ্ঠীয়, ডরসাল মানে কি? পৃষ্ঠীয়। 2 একটা আস্তে আস্তে শিখো। ডরসাল শব্দের অর্থ পৃষ্ঠীয়। আচ্ছা, তাহলে আমরা যদি মিডলাইন চিন্তা করি, এখানে একটা মিডলাইন চিন্তা করি। সাপোজ এখানে একটা মিডলাইন আছে, এখানে ধরো একটা মিডলাইন আছে। মিডলাইনের উপরে পৃষ্ঠীয় দিকে প্রথমে কি থাকবে? নোটোকর্ড। নোটোকর্ডের উপরে কি থাকবে? নার্ভ কর্ড। নোটোকর্ডের উপরে কে থাকে? নার্ভ কর্ড। ছবিটা আঁকতে পারো, বেসিক ক্লিয়ার হবে। তাহলে এখানে সবুজটা কি বলো? আর স্কাই কালারটা কি? নার্ভ কর্ড। এখন দেখো নোটোকর্ডের অবস্থান কোথায়? আর এখানে মিড লেভেলে থাকে পরিপাকনালী। মিড লেভেলে কি থাকে? পরিপাকনালী। এই যে মিড লেভেল, এইখান থেকে ধরো অন্ত্র ক্ষুদ্রান্ত এগুলা পরিপাকনালী যেগুলো আছে, আঁকা বাঁকা পরিপাকনালী। এই যে পরিপাকনালী, এই পরিপাকনালী এটা ধরো পায়োছিদ্র, এটা হচ্ছে মুখছিদ্র। একটা মাছের কথা চিন্তা করো। তাহলে বলো তো এটা কি কালার? পিঙ্ক কালার। এই পিঙ্ক কালারটা কি বা বেগুনি কালার, এটা কি? পরিপাকনালী। এটা কি নালী? পরিপাকনালী। সবুজটা নোটোকর্ড, তার উপরে নার্ভ কর্ড। পৌষ্টিকনালীর অবস্থান মাঝামাঝি, শরীরের মাঝামাঝি, মানে মধ্যরেখার কাছাকাছি বা মাঝখানে থাকে। পরিপাকনালী থাকে মাঝখানে। আর পিঠের দিকে একেবারে উপরে থাকে নার্ভ কর্ড, তার নিচে কি থাকে? তাহলে বলো তো নোটোকর্ডের অবস্থান কোথায়? 2 জার মাঝখানে না? খেয়াল করো, নোটোকর্ডের অবস্থান পৌষ্টিকনালী এবং স্কাই কালার নার্ভ কর্ডের মাঝখানে। এটাই এখানে বলছে পৌষ্টিকনালী। খেয়াল করো অবস্থান, কার অবস্থান? শিরোনামে দেওয়া আছে নোটোকর্ডের অবস্থান। নোটোকর্ডের অবস্থান এই যে পৌষ্টিকনালী, খেয়াল করো এই যে পৌষ্টিকনালী, এটা হলো পৌষ্টিকনালী, এটা তার মুখ, এটা তার পায়ু,
তাহলে এটা পোস্টিক নালী। পোস্টিক নালী এবং নার্ভ কর্ডের মাঝে, এবং অবশ্যই এটা পৃষ্ঠের দিকে আছে। আমরা মিড লাইন আইকা উপরের দিকে আছি, তার মানে পৃষ্ঠীয় বা ডরসাল সাইডে আছে। তাহলে নার্ভ কর্ড, নোটোকর্ড এগুলো ডরসাল সাইডে থাকে। যদি কখনো প্রশ্ন করে নোটোকর্ডের অবস্থান, তুমি বলবা পোস্টিক নালী এবং নার্ভ কর্ডের মাঝে। এই যে পোস্টিক নালী, এই যে নার্ভ কর্ড, দুইটার মাঝখানে আছে। প্রকৃতি, এটা দণ্ডাকার, এটা দণ্ডাকার, এই যে লাঠির মতো একটা স্টিকের মতো দণ্ডাকার, দণ্ডাকার। নিরেট, নিরেট মানে ভিতরে কোনো ফাঁপা নাই। নিরেট মানে কি? নিরেট মানে কোনো ফাঁপা নাই, ভিতরে ফাঁকা জায়গা নাই, নিরেট। হিল্লা, নমনীয়, নমনীয় মানে বাঁকা করা যাবে, আঁকা বাঁকা করা যাবে। আমরা কিন্তু পিঠ দেখো ঝুঁকতে পারি, তাই না? আমাদের মেরুদণ্ড কি অনেকটা স্থিতিস্থাপক, কারণ ঝুঁকতে পারতেছি, বাঁকতে পারতেছি। টোটালি স্থিতিস্থাপক না, বাট নোটোকর্ড স্থিতিস্থাপক। এবং নোটোকর্ডের মধ্যে কোনো খণ্ড খণ্ড জিনিস নাই, নোটোকর্ডের মধ্যে খণ্ড নাই, কিন্তু মেরুদণ্ড খণ্ডিত খণ্ডিত, যেগুলোকে আমরা বলি কি কশেরুকা। তাহলে এইখানে লিখবা দণ্ডাকার, প্রকৃতি লিখবা দণ্ডাকার, এরা নিরেট, ফাঁকা জায়গা নাই, নমনীয় মানে আঁকা বাঁকা করা যাবে এরকম, হ্যাঁ, ইলাস্টিসিটি আছে, অ্যান্ড স্থিতিস্থাপক, অখণ্ডকায়িত। এবং এইটা তোমাদের বইয়ে নাই, বাট এইটা আমি কেন লিখছি এইখানে জানো? তোমাদের যখন জোস্টার বানাই করতেছিলাম না, প্রফিট করতেছিলাম, তখন না এই প্রশ্নটা আমি পাইছি। এই প্রশ্নটা ভার্সিটিতে অনেক জায়গায় আসা, বিভিন্ন ভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসা, কিন্তু তোমাদের বইয়ে, সব বইয়ে এই তথ্যটা দেওয়া নাই। এই নোটোকর্ডের আবিষ্কারক হলো বন বেয়ার, ঠিক আছে? বন বেয়ার। তাহলে অবস্থান, প্রকৃতি এবং আবিষ্কার, তিনটা কথাই লেখা রাখো। আবিষ্কারের নাম কি? বন বেয়ার। আবিষ্কারকের নাম কি? বন বেয়ার। কোথায় অবস্থান করে? পোস্টিক নালী এবং নার্ভ কর্ডের মাঝে। এটা দণ্ডাকার, এটা নিরেট, ফাঁপা না, নিরেট, নমনীয়, স্থিতিস্থাপক, অখণ্ডকায়িত। এইখানে দিয়ে দিবে অনমনীয়, অস্থিতিস্থাপক, ফাঁপা, নলাকার। নলাকার আর দণ্ডাকার কিন্তু এক জিনিস না। তোমার মনে হইতে পারে, তোমার মনে হইতে পারে দণ্ডাকার আর নলাকার এক জিনিস। নলাকার আর দণ্ডাকার কিন্তু এক জিনিস না। ভাবতে পারবা? নলাকার, দণ্ডাকার, নলের ভিতরে ফাঁপা থাকে, আর রড আছে না, রড, রডের মধ্যে কি ফাঁপা আছে? তাহলে রডটা কি নলাকার নাকি দণ্ডাকার? দণ্ডাকার। আর পাইপ, পাইপ কেমন? নলাকার। যার ভিতরে ফাঁপা থাকে ওটা হয় নলাকার। এর ভিতরে কি ফাঁপা আছে? এটা তো নিরেট, ফাঁপা আছে না। যেহেতু ফাঁপা নাই, তাহলে সে কি হবে? নলাকার নাকি দণ্ডাকার? আর ফাঁপা থাকলে কি হয়? নলাকার হয়। আমি একটু পরে লিখে দিতেছি এটা। এইটুকু লিখছো, আমি যেখানে লেখা আছে এটুকু লিখছো। যেরকম রড, খেয়াল করো, রডের ক্ষেত্রে রড যে আছে, রড কিন্তু টোটালটা একেবারে কিরকম? ফিল আপ, নিরেট। তাহলে এইটাকে নলাকার বলবো নাকি দণ্ডাকার? এটাকে আমরা বলবো দণ্ডাকার, কারণ কোনো ফাঁকা জায়গা নাই, রডের মধ্যে কোনো ফাঁকা জায়গা নাই। তাহলে এটা দণ্ডাকার। তাহলে দণ্ডাকার জিনিস নিরেট হয়, এটা কি মুখস্থের জিনিস? দণ্ডাকার জিনিস যে নিরেট, এটা কি মুখস্থের? তুমি যদি জানো একটা জিনিস নিরেট, তাহলে সে যে দণ্ডাকার এমনি তো বোঝা যায়। আবার তুমি জানো একটা জিনিস দণ্ডাকার, তাহলে সে যে নিরেট, সম্পর্ক আছে না? মানে নিরেট থাকলে সে হবে কি? দণ্ডাকার। আবার তুমি একটা তথ্য জানো যে ও দণ্ডাকার, তাহলে তুমি ওইখান থেকে কিন্তু বের করতে পারো সে নিজে নিরেট, কারণ দণ্ডাকার জিনিস কি হয়? নিরেট হয়। আর ধরো একটা পাইপ, এটাও কিন্তু দেখো লম্বাটে, এটাও লম্বাটে, এটাও লম্বাটে, বাট এটার ভিতরে কি আছে? ফাঁপা আছে। তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে বলবো নলাকার। নলাকারের মধ্যে কি থাকে? ফাঁকা জায়গা থাকে, ফাঁপা। এটা হলো কি? ফাঁপা। নলের ভিতরে ফাঁপা থাকে। তাহলে যে ফাঁপা সে নলাকার নাকি দণ্ডাকার? নলাকার। যে নলাকার সে নিরেট না ফাঁপা? তাহলে রিলেশন আছে কিন্তু। তাহলে নোটোকর্ড নিরেট, নোটোকর্ড কি? নিরেট, তাহলে সে হবে দণ্ডাকার। আর আমরা একটু পরে গিয়ে পড়বো নার্ভ কর্ড। নার্ভ কর্ড কিন্তু নলাকার, তাহলে কি হবে? ফাঁপা। বুঝছো কথাটা? পরে আমরা নার্ভ কর্ডে মুভ করি। দেখো নার্ভ কর্ডে মুভ করি। নার্ভ কর্ড দেখো কি লেখা আছে। নার্ভ কর্ডে লেখা আছে, প্রথমে লেখা আছে অবস্থান পৃষ্ঠীয় দিকে, নোটোকর্ডের ঠিক উপরে। পড়াইছি আমরা, ছবির মধ্যে তো দেখাইলাম, ছবির মধ্যে দেখাইছি না?
নোটু কর্ডের ঠিক উপরে কোনো কিছু থাকলে কি হবে? নার্ভ কর্ড। এই ছবি দিয়ে কিন্তু প্রশ্ন আসে। তাহলে নোটু কর্ডের উপরে কে থাকে? নার্ভ কর্ড, এবং অবশ্যই পৃষ্ঠীয় অঞ্চলে, পিঠের দিকে। প্রকৃতি পড়ায় ফেলছি, ফাঁপা নলাকার, ফাঁপা নলাকার। তাহলে এইটা এইটা ফাঁপা নলাকার, আর এইটার নিচে আঁকবো নিরেট দণ্ডাকার। দুইটা জিনিস দেখতে বাহ্যিকভাবে তোমার দেখলে মনে হবে দুইটা হয়েছে নলাকারের মতো, লম্বাটে লম্বাটে হইলেও লম্বাটে জিনিস কিন্তু দুই প্রকার, একটা দণ্ডাকার, একটা কি নলাকার। তাহলে বলো কোনটা নার্ভ কর্ড? নার্ভ উপরেরটা, কারণ সে ফাঁপা। আর কোনটা নোটু কর্ড? নিচেরটা, কারণ সে কি নিরেট দণ্ডাকার। ওকে, তাহলে নলাকার ভার্সেস দণ্ডাকারের ঝামেলা আমাদের শেষ। আচ্ছা, এখন আমাদের পড়া লাগবে নন কর্ডেট এবং কর্ডেটের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা ছক্কা লাগবে, এটা সিকিউএস ছোট ক বড় কতে আসে। লেখো পার্থক্যের বিষয় নন কর্ডেট কর্ডেট। তোমাদের বই আরো কম দেওয়া আছে, আমি সবগুলা বই মিলে যত তথ্য আছে সব নিয়ে আসছি। ফার্স্ট অফ অল লেখো পার্থক্যের বিষয়, পার্থক্যের বিষয় লেখো, পার্থক্যের বিষয়, পার্থক্যের বিষয়। তারপর লিখবা নন কর্ডাটা, লিখবা কর্ডাটা। লেখো সহজ, একদম সহজ, তুমি লেখো জাস্ট পার্থক্যের বিষয় নন কর্ডাটা কর্ডাটা, পার্থক্যের বিষয় নন কর্ডাটা কর্ডাটা। আর টান দিয়ে ফেলো না থাকলে। পার্থক্যের বিষয় নন কর্ডাটা কর্ডাটা, নন কর্ডাটা। নন কর্ডাটের ক্ষেত্রে আমরা বুঝতেই আছি তার নোটু কর্ড থাকবে না, আর কর্ডাটার কি থাকবে? নোটু কর্ড থাকবে। নোটু কর্ড থাকলে সে কর্ডাটাই হয়ে যেত। তাহলে নন কর্ডাটাদের কি নাই? নোটু কর্ড নাই। নন কর্ডাটের কোনো রকমের নোটু কর্ড নাই, জীবনে কোনো সময় কখনোই নোটু কর্ড ছিল না বা থাকে না। আর ওদের ক্ষেত্রে কর্ডাটার ক্ষেত্রে কোনো না কোনো সময় অল্প সময়ের জন্য হলেও নোটু কর্ডটা থাকবে। আমরা পড়ছি ইউরোকর্ডের ক্ষেত্রে শুধুমাত্র লেজের নোটু কর্ড থাকে, কোন দশায়? লার্ভা দশায়। পরিণত প্রাণীতে সে আবার নন কর্ডেট, কিন্তু যেহেতু কিছু সময় ছিল তাহলে সে কর্ডেটের অন্তর্গতই হবে। জীবনের কোনো না কোনো পর্যায়ে যদি নোটু কর্ড থাকে ওটা কর্ডাটা। তাহলে প্রথম পয়েন্ট বোঝা শেষ, নোটু কর্ড নন কর্ডাটেতে থাকবে না, কর্ডেটে থাকবে। 2 নম্বর পয়েন্ট স্নায়ুরজ্জু মানে নার্ভ কর্ড। স্নায়ুরজ্জু মানে কি? নার্ভ কর্ড। যদি নন কর্ডেটের ক্ষেত্রে নার্ভ কর্ড যদি থাকে হ্যাঁ, এরা অঙ্কীয় তলে অবস্থান করে। একটু আগে দেখাইছি, আমি ছবির মধ্যে দেখাইছিলাম। নোটু কর্ড নার্ভ কর্ড কই থাকে? কর্ডেটের ক্ষেত্রে কই থাকে? পৃষ্ঠীয় দিকে। আর এদের ক্ষেত্রে থাকবে অঙ্কীয় দিকে। এবং আমরা পড়ছি নোটু কর্ড নিরেট, নার্ভ কর্ড ফাঁপা কর্ডেটাদের ক্ষেত্রে। বাট এদের ক্ষেত্রে উল্টা ঘটনা। আমাদের ক্ষেত্রে দেখো নোটু কর্ড নার্ভ কর্ড দুইটাই ছিল পিছনে, এবং নার্ভ কর্ড কি ছিল? ফাঁপা। নার্ভ কর্ড কি ছিল? ফাঁপা। উল্টা ঘটনা হয়েছে নন কর্ডেটে। নন কর্ডেটের নার্ভ কর্ড এটা কি তল? অঙ্কীয়। এটা কি তল? আমাদের ক্ষেত্রে নার্ভ কর্ড কোথায় ছিল? পৃষ্ঠীয়। নন কর্ডেটের ক্ষেত্রে নার্ভ কর্ড বলতেছি, নট নোটু কর্ড। নার্ভ কর্ডটা থাকলে এই তলে থাকবে, অঙ্কীয় তলে থাকবে, এবং এটা হবে নিরেট। আমাদের উল্টা, কিন্তু এদের নোটু কর্ড নাই কিন্তু নার্ভ কর্ড আছে। আই রিপিট, নন কর্ডেটের নোটু কর্ড নাই কিন্তু কি আছে? নার্ভ কর্ড। এবং নার্ভ কর্ডটা আমাদের উল্টা। আমাদের উল্টা মানে কি? আমাদেরটা ছিল পৃষ্ঠীয় দিকে, তাদেরটা থাকবে কি? অঙ্কীয় দিকে। আমাদেরটা ছিল কি? ফাঁপা, তাদেরটা হবে নিরেট। তাহলে আমাদের উল্টা। হ্যাঁ, গ্যাংলিয়ন বিয়ন লাগবে না, গ্যাংলিয়ন তোমাদেরকে পড়াবো। স্নায়ুর গুচ্ছকে গ্যাংলিয়ন বলে, এগুলো লাগবে না। লেস তুমি কখনোই নন কর্ডেটে প্রকৃত লেস পাবে না, কিন্তু গরু, ছাগল, হাতি, গুড়া লেজ আছে কিনা? মাছের লেজ আছে, ওটাকে বলে পুচ্ছ পাখনা বা লেস। তাহলে লেখবা লেস, টপিকের নাম লেস, পার্থক্যের বিষয় লেস। প্রকৃত লেস থাকে না, আসল লেস থাকে না,
কর্ডাটার মধ্যে জীবনের প্রারম্ভে লেজ থাকে, অথবা আজীবন, গরু ছাগলের ক্ষেত্রে কি আজীবন আছে, লেজ আছে, অথবা কিছু কিছু প্রাণীর প্রারম্ভিক পর্যায়ে লেজ থাকে। তুমি মানব সন্তান, লেজযুক্ত মানব সন্তান, এরকম কিন্তু কয়েকটা মানুষ জন্মাইছে বাংলাদেশে আছে। রাজশাহী মেডিকেলে 2018 সালে জন্মাইছিল, মানুষের লেজ আছে, মানে মানব সন্তানের লেজ আছে। হ্যাঁ, এরকম কিন্তু মাঝে মাঝে ঘটনা, ডিফেক্টিভ কিছু ঘটনা হয়। তাহলে লেজের ক্ষেত্রে নন কর্ডেটে কখনোই প্রকৃত লেজ থাকবে না, রিয়েল আসল লেজ থাকবে না। আর কর্ডেটারের ক্ষেত্রে কিছু কিছু কর্ডেটারের মধ্যে আজীবন লেজ থাকে, আর কারো কারো ক্ষেত্রে প্রারম্ভিক দশায় লেজ থাকে, মানে শুরুর দিকে লেজ থাকে, পরে আর লেজ থাকে না, বিলুপ হয়ে যায়, খসে পড়ে। যেরকম আমরা পড়ছি না, ইউরো কর্ডেটারদের ক্ষেত্রে লেজে নোটোকর্ড থাকে, কিছু সময় পর নোটোকর্ড লেজ সহ খসে যায়, লেজ সহ খসে যায়, পরে সে নিশ্চল হয়ে যায়। আচ্ছা, পরে করুটি, খেয়াল করো, আমাদের ব্রেন কিসে সুরক্ষিত? করুটির মধ্যে সুরক্ষিত, এটাকে বলে স্কাল, স্কাল বা করুটি। নন কর্ডেটে কখনোই করুটি থাকে না, আর কর্ডেটে কি থাকে? করুটি বা স্কাল থাকে, মাথার খুলি থাকে, মাথার খুলি থাকে। তাহলে আমাদের যে স্কাল, এই যে স্কাল, এই স্কাল কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে তুমি খেয়াল করবা স্কাল কিন্তু আছে। তুমি মাছের কথা চিন্তা করলেও তার কিন্তু কি আছে? হাড্ডি, ব্রেনটা তার একটা হাড্ডির ভিতরে সুরক্ষিত আছে, স্কালের ভিতরে সুরক্ষিত আছে, এটা বলে মাথার খুলি বা স্কাল। বাট নন কর্ডেটের ক্ষেত্রে তুমি কখনো স্কাল পাবা না। হৃৎপিণ্ডের অবস্থান আমাদের উল্টা, নর্মালি নন কর্ডেটের হৃৎপিণ্ড থাকে না, যদি থাকে আমাদের উল্টা। আমাদের হৃৎপিণ্ড, এই ডাক্তাররা হার্টবিট চেক করে এইদিকে না পিঠে, নর্মালি সামনে না? তাহলে আমাদের হৃৎপিণ্ড কোন দিকে? অঙ্কীয় নাকি পৃষ্ঠীয়? অঙ্কীয়। আমাদের উল্টা হয়েছে তারা, নন কর্ডেট। তাহলে ওদের হার্ট থাকে না, যদি থাকে তাহলে কোন দিকে থাকবে? আমাদের উল্টা, তাহলে পৃষ্ঠীয় থাকবে। এটাই বলছে যে হৃৎপিণ্ডের অবস্থান পৃষ্ঠীয় দিকে যদি থাকে তাহলে কোন দিকে? পৃষ্ঠীয় দিকে, পিঠের দিকে। আর আমাদের ক্ষেত্রে কোন দিকে? অঙ্কীয় দিকে। আমাদের হৃৎপিণ্ড থাকে অঙ্কীয় দিকে, এই তলে। আর তাদের থাকে না, যদি থাকে পিঠের দিকে। আমরা এটা সিকিউ পড়তেছি, এটা ছোট গ বড় গতে আসে। নন কর্ডেট কর্ডেটের মধ্যে পার্থক্য বোর্ড পরীক্ষায় অহরহবার আসা। তারপর হিমোগ্লোবিন, আমাদের হিমোগ্লোবিন, মানুষের হিমোগ্লোবিন আরবিসি বা লোহিত রক্তকণিকার ভিতরে থাকে। আরবিসি বা লোহিত রক্তকণিকার ভিতরে থাকে কে? হিমোগ্লোবিন। আমাদের হিমোগ্লোবিন কই থাকে? আরবিসি বা লোহিত রক্তকণিকার ভিতরে। এই যে লালটা যে আঁকছি, এটা একটা পিগমেন্ট, নাম কি? হিমোগ্লোবিন। এই পিগমেন্টের নাম কি? হিমোগ্লোবিন। কই থাকে? আরবিসির ভিতরে, লোহিত রক্তকণিকার ভিতরে। এটা হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকার ভিতরে, আরবিসির ভিতরে। হিমোগ্লোবিন একটা পিগমেন্ট। হিম মানে রক্ত, গ্লোবিনের শেষে ইন আছে মানে প্রোটিন। তাহলে রক্তের প্রোটিন, এটা কি? রক্তের মধ্যে থাকা একটা প্রোটিন। কোন রক্তকণিকায় থাকে? লোহিত রক্তকণিকায় থাকে। লাল, এটা কি কালার? লাল। লাল রক্তকণিকা, লাল পিগমেন্ট বহন করে দেখা এটার নাম কি? রেড ব্লাড সেল। নাম কি? রেড ব্লাড সেল। অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনের কালারটাই দেখো লাল। তাহলে বলো তো, কর্ডাটাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন কিসের ভিতরে থাকে? কর্ডাটাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকার ভিতরে। আর নন কর্ডেটের ক্ষেত্রে, এটা ধরো এখানে রক্ত, এগুলো রক্তরস। নন কর্ডেটের ক্ষেত্রে এই যে হিমোগ্লোবিনগুলো আছে, হিমোগ্লোবিন অণু, এই হিমোগ্লোবিনগুলা কই থাকে? রক্তরসে দ্রবীভূত থাকে। রক্তরসে কি অবস্থায় থাকে? দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে আমরা নন কর্ডেটের হিমোগ্লোবিনটা কি লিখবো? রক্তরসে দ্রবীভূত। আর কর্ডেটে কি লিখবো? আরবিসির ভিতরে। কর্ডেটে কি লিখবো? আরবিসির ভিতরে। তাহলে হিমোগ্লোবিনের অবস্থান নন কর্ডেটে রক্তরসে দ্রবীভূত অবস্থায় থাকে, মিশা থাকে।
আর কর্ডেটে লোহিত রক্তকণিকা বা আরবিসির ভিতরে থাকে, আরবিসির ভিতরে। আরবিসির বায়োলজিক্যাল নাম জানো কেউ? এত ইংরেজি নাম এরিথ্রোসাইট। এরিথ্রো মানে রেড, এরিথ্রো গ্রিক শব্দ, এরিথ্রো মানে কি? রেড। লোহিত রক্তকণিকার আরেকটা নাম হলো, এটার আরেকটা নাম হলো এরিথ্রোসাইট। এরিথ্রো শব্দের অর্থ রেড, এরিথ্রোসাইট। আমি এইটার ছবি আমি যেখানে যেটা পড়াইতেছি এটার ছবি তোমাদের গ্রুপে দিয়ে দিব, এই যে এইটা, এই স্লাইডটা দিয়ে দিব। আচ্ছা, পোর্টাল তন্ত্রটা লাগবে না লাল করা, এখন তোমাদের এগুলো লাগবে না, পরে লাগবা চক্ষুর সৃষ্টি। এইটা মেডিকেল 2021 সালের প্রশ্ন, ম্যাট 21। কি প্রশ্ন আসছিল জানো? মলাস্কা পর্বের প্রাণীদের চোখ কোথা থেকে তৈরি হয়? তাহলে মলাস্কা পর্ব কি? নন কর্ডেট। নন কর্ডেটের চোখ তৈরি হয় ত্বক থেকে, আর কর্ডেটার ক্ষেত্রে তৈরি হয় মস্তিষ্ক থেকে। মস্তিষ্ক থেকে তৈরি হয় ব্রণী অবস্থায়। এই ত্বক থেকে এই নন কর্ডেটার মধ্যে মলাস্কা পড়ে কিনা পরীক্ষার মধ্যে ঘুরায় প্রশ্ন দিছিল, বলছিল মলাস্কা 2021 সালের মেডিকেল প্রশ্ন ছিল মলাস্কা পর্বের প্রাণীদের চোখ তৈরি হয় কোথা থেকে? উত্তর ছিল ত্বক থেকে। নট অনলি মলাস্কা, নন কর্ডেটদের চক্ষুর সৃষ্টি হয় কোথা থেকে? ত্বক থেকে। এটাকে বলে ত্বক উদ্ভূত চক্ষু, ত্বক থেকে সৃষ্ট চোখ। ঠিক আছে? আচ্ছা, অন্তকঙ্কাল নরমালি আমাদের ভিতরে কিন্তু হাড্ডি গুড্ডি আছে, আছে না? এখানে কি আছে? হিউমেরাস, রেডিয়াস, আলনা, এগুলা কি? অন্তকঙ্কাল। ভিতরের দিকে পেশির ভিতরে, মাংসের ভিতরে আছে কঙ্কাল, ইটস কল অন্তকঙ্কাল। নরমালি আমাদের অন্তকঙ্কাল থাকে, কিন্তু নন কর্ডেটে সাধারণত অন্তকঙ্কাল থাকে না, দু একটা ব্যতিক্রম আছে। অন্তকঙ্কাল কর্ডেটের বৈশিষ্ট্য, নন কর্ডেটে অন্তকঙ্কাল নরমালি থাকে না, ওদের থাকে বহিঃকঙ্কাল, দু একটা ব্যতিক্রম আছে। ঠিক আছে? তাহলে অন্তকঙ্কাল টপিক লিখছো? অন্তকঙ্কাল লিখে ফেলো। অন্তকঙ্কাল নন কর্ডেটে নাই, আছে। আরে ক্রস লেখো, টিক দেও, তাহলেই তো হয়ে যায়। আমি বলতেছি লেখো, অন্তকঙ্কাল থাকে না, থাকে। নন কর্ডেটে থাকে না, কর্ডেটে থাকে। অথবা তুমি সংক্ষেপে লেখো ক্রস টিক, তাইলেই তো হয়। পরে লেখো টপিকের নাম গোলবিলীয় ফুলকারন্ধ্র বা ফুলকারন্ধ্র লেখো, শুধু ফুলকারন্ধ্র। না লিখতে পারলে আমি স্লাইড দেবো, এখান থেকে দেখে নিও। ফুলকারন্ধ্র নন কর্ডেটে থাকে না, কর্ডেটে থাকে। এগুলো টিক দেও, ক্রস দেও, তাহলেই তো হয়ে যায়। গোলবিলীয় ফুলকারন্ধ্র। তারপর উদাহরণ অন্তকঙ্কাল লেখছো? অন্তকঙ্কাল ক্রস মানে থাকে না, কর্ডেটে টিক মানে থাকে। সংক্ষেপে লেখো। পরে লেখো গোলবিলীয় ফুলকারন্ধ্র, গোলবিলীয় ফুলকারন্ধ্র ক্রস টিক। লেজের ক্ষেত্রে ক্রস টিক, তাহলে তো হয়ে যায়। পরে শেষে উদাহরণ লিখবা। নন কর্ডেটের উদাহরণ পারবা না, মানে 8টা পর্বের যে কোনো প্রাণীর নাম লিখতে হয়ে গেল। আর মানুষ, গরু, ছাগল এগুলো কি? কর্ডেটা। মাছ, হাঁস, মানুষ, গরু, ছাগল, হ্যাঁ, পাখি, ব্যাং, কবুতর, কুমির, এগুলোর মধ্যে কি মেরুদণ্ড আছে, এরা কর্ডেট। আর 8টা পর্ব যে আছে, প্রথম পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, একাইনোডার্মাটা পর্যন্ত, এখানে যে কোনো একটা প্রাণীর উদাহরণ, 4-5টা প্রাণীর উদাহরণ লিখে দিবা, তাহলে উদাহরণ শেষ। তাহলে আমরা পড়লাম নন কর্ডেটা এবং কর্ডেটার মধ্যে পার্থক্য। নন কর্ডেটদের ক্ষেত্রে চোখ তৈরি হয় কই থেকে? ত্বক থেকে। কর্ডেটদের মস্তিষ্ক থেকে। নন কর্ডেটের ক্ষেত্রে আমি প্রথম যেটা বলবো, নন কর্ডেট লেজ থাকে, ওদের থাকে। এদের নার্ভ কর্ড মানুষের উল্টা, অঙ্কীয় দেশে নিরেট, আর মানুষেরটা কি? পৃষ্ঠীয় দেশে ফাঁপা, তাই না? এদের যদি হৃৎপিণ্ড থাকে তাহলে মানুষের উল্টা অবস্থানে, মানুষেরটা মানে কর্ডেটের ক্ষেত্রে অঙ্কীয় দেশে থাকে, আর এদেরটা কি? উল্টা, পৃষ্ঠীয় দেশে থাকে। বুঝছো? এদের অন্তকঙ্কাল থাকে না, নন কর্ডেটে অন্তকঙ্কাল থাকে না, কর্ডেটে অন্তকঙ্কাল থাকে। আর উদাহরণ শেষে লাগবে উদাহরণ, সবগুলা কি এত সবগুলা মনে থাকবে না। হিমোগ্লোবিনের অবস্থান বলো। নন কর্ডেটে কোথায়? রক্তরসের দ্রবীভূত অবস্থায়, আর কর্ডেটে হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকার কি? ভিতরে। ক্লিয়ার?
আচ্ছা গেল, আমি স্লাইডটা দিয়ে দিব তোমাদের, প্যারা নাই। মনে রাখবা পরিপাকনালী আছে কিনা তার উপর ভিত্তি করে প্রাণীকে আমরা দুই ভাগে ভাগ করি। পরিপাকনালীর উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীরা দুই প্রকার। পরিপাকনালীর উপস্থিতি অনুপস্থিতি উপর ভিত্তি করে প্রাণীরা কত প্রকার? দুই প্রকার। এক ধরনের প্রাণীকে বলা হয় প্যারাজোয়া, আরেকটাকে বলা হয় অ্যান্টারোজোয়া। মনে রাখবা একটা ওয়ার্ড মনে রাখবা, অ্যান্টেরন, ENTERON, আজকে লিখে রাখো RON, অ্যান্টেরন অথবা গ্যাস্ট্রো, GASTRO, গ্যাস্ট্রো। দুইটা শব্দের মানে হয়েছে পরিপাকনালী। দুইটা শব্দের মানে কি? পরিপাকনালী। গ্যাস্ট্রো অথবা অ্যান্টেরন দুইটা শব্দের মানেই হলো পরিপাকনালী। গ্যাস্ট্রো এটার মানেও পরিপাকনালী, অ্যান্টেরন এটার মানেও পরিপাকনালী। পরিপাকনালী যাদের নাই, ক্রস মানে কি নাই, আর টিক মানে কি আছে। যাদের নাই বলো তো, আগে বলি যাদের আছে, আছে কি আছে? পরিপাকনালী। অ্যান্টেরন মানে কি? পরিপাকনালী। আর প্রাণী মানে কি? জোনা, তোমরা বলছো জুলজি, প্রাণীবিদ্যা, তাহলে এদেরকে বলে অ্যান্টারোজোয়া। তাহলে বলো অ্যান্টেরন মানে কি? অন্ত্র বা পরিপাকনালী। অ্যান্টারোজোয়া মানে, জোয়া মানে প্রাণী, যে সকল প্রাণীর পরিপাকনালী আছে। যে অ্যান্টেরন, অ্যান্টেরন মানে কি? পরিপাকনালী। তাহলে পরিপাকনালী এখানে টিক দিছি মানে কি? আছে। পরিপাকনালী যদি থাকে ওদেরকে বলবো কি? অ্যান্টারোজোয়া। আর যে সকল প্রাণীর পরিপাকনালী থাকে না তাদেরকে আমরা বলি প্যারাজোয়া। প্যারাজোয়া। যে সকল প্রাণীর পরিপাকনালী নাই ওদেরকে আমরা বলি প্যারাজোয়া। আর অ্যান্টেরন বা পরিপাকনালী যাদের আছে, পরিপাকনালীর বায়োলজি কি? অ্যান্টেরন অথবা গ্যাস্ট্রো। অ্যান্টেরন যাদের আছে তাদেরকে বলে অ্যান্টারোজোয়া। জোয়া মানে জো মানে প্রাণী। জোয়া শব্দের তো কি? জোয়া মানে কি? প্রাণী। জোয়া মানে প্রাণী। আর অ্যান্টেরন মানে কি? পরিপাকনালী। অ্যান্টেরন মানে পরিপাকনালী। তাহলে যে সকল প্রাণীর পরিপাকনালী আছে তাদেরকে বলে অ্যান্টারোজোয়া, আর যাদের নাই তাদেরকে বলে কি? প্যারাজোয়া। মেজর পর্বে মাত্র একটা আছে প্যারাজোয়া, সেটা হচ্ছে অবশ্যই 1 নম্বরটা, কারণ সবচেয়ে অনুন্নত কে? এক। তাহলে পরিপাকনালী থাকবে না কার? সবচেয়ে অনুন্নত যে সে। তাহলে পর্ব নাম্বার 1, পর্ব নাম্বার 1 প্যারাজোয়া। পরিফেরা, পরিফেরা কি জোয়া? প্যারাজোয়া। আর বাকি সবাই 2 থেকে 9, পর্ব 2 থেকে 9 কি জোয়া? অ্যান্টারোজোয়া, অর্থাৎ এদের পরিপাকনালী আছে। এখন তুমি যখন এনি লিডার বৈশিষ্ট্য ব্যাখ্যা করবা বলতে পারবা না এরা অ্যান্টারোজোয়া নাকি প্যারাজোয়া। সিলুম বলতে পারবা না, মাত্রা বলতে পারবা না, বলতে পারবা কিন্তু নন কর্ডেট না কর্ডেট সেটাও তো বলতে পারবা। প্রথম 8টা নন কর্ডেট। হ্যাঁ, তো আমরা আগে বেসিকগুলো পড়ে নিলাম। এন্ড এখন যে ভিতরে ঢুকবো, মানে 9টা, এই অধ্যায় কিন্তু 9টা পর্ব পড়া। এই অধ্যায়ের পড়া হয়েছে 9টা পর্বের বিস্তারিত। এখন দেখবা পড়াগুলো ভালো লাগবে। আগামী ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ কি শুরু করব? পরিফেরা পর্ব পড়ানো শুরু করব। আগামী ক্লাসের পড়া থাকবে পরিফেরা। কয়টায় কালকে? সকাল 9টায় এক্সট্রা ক্লাস পরিফেরার উপর। ঠিক আছে।